বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করে। তিনি বলেন, ভারতের ১৪০ কোটি এবং বাংলাদেশের ২০ কোটি জনগণ একসঙ্গে হলে ১৬০ কোটির একটি বিশাল মানব সম্পদ তৈরি হয়। বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। দায়িত্ব গ্রহণের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর তার দেয়া বক্তব্য দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা উস্কে দিয়েছে। বিশেষ করে তার বক্তব্যে উঠে আসা একই আকাশ একই বাতাস এবং দুই দেশের জনসংখ্যাকে একত্রে উল্লেখ করার বিষয়টি অনেকের কাছেই অখণ্ড ভারত ভাবনার প্রতিধ্বনি হিসেবে ধরা পড়েছে। নতুন ভারতীয় রাষ্ট্রদূত এসেছেন এবং এসেই তিনি নাকি বাংলাদেশ দখল করার কথা বলেছেন। ভারত বাংলাদেশ এক হয়ে যাবে এরকম বক্তব্য দিয়েছেন। ভারত বাংলাদেশ এক করার কথা বলছেন নতুন এই রাষ্ট্রদূত। আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি, দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়। এই মেলামেশাটা দরকার। মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে, ওইটা দেখতে হলো একই আকাশ একই বাতাস একই যন্ত্র। দশক কথায় আছে পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। ঠিক একই অবস্থা হয়েছে ভারতের এবং ভারতের নরেন্দ্র মোদীর। কারণ নরেন্দ্র মোদী একের পর এক বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে যাচ্ছে এবং নরেন্দ্র মোদী একের পর এক ভারতের নেতাকর্মীদেরকে বাংলাদেশে পাঠাচ্ছে এবং বাংলাদেশকে হাতে করে নেওয়ার চেষ্টা করতেছে। সেটা কিন্তু কিছুতেই হয়নি এবং তারই কারণে নরেন্দ্র মোদী তার গোপন এক এজেন্টকে বাংলাদেশে পাঠিয়েছে এবং এই নরেন্দ্র মোদীর গোপন এজেন্ট দীনেশ ত্রিবেদী বাংলাদেশে এসে বলতেছে তিনি তো বাংলাদেশে আসে নাই, এসেছে ভারতে। কারণ একই বাতাস একই আকাশ একই সব কিছু এবং সেটা কিন্তু এই দেশেই নয়, পুরো পৃথিবীতে একই বাতাস একই আকাশ। এটা নতুন কিছু না এবং দীনেশ ত্রিবেদী কিন্তু এটাও বলেছে ভারত এবং বাংলাদেশ এক করবে এবং ভারতের হয়েই কিন্তু দালালি করতেছে এই দীনেশ ত্রিবেদী এবং দীনেশ ত্রিবেদী বাংলাদেশে এসে বাংলাদেশকে দখল করার চেষ্টা করতেছে এবং বাংলাদেশকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে এবং তারই কারণে দীনেশ ত্রিবেদী ইতিমধ্যেই কিন্তু হাতে নাতে ধরেছে। তো দর্শক, এই বিষয়ে ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক চলেন আমরা দেখব নরেন্দ্র মোদীর গোপন এজেন্ট এই দীনেশ ত্রিবেদী বাংলাদেশে এসে এবং বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে গিয়ে হাতে নাতে ধরা খেয়েছে এবং সেটা দেখার আগে আমরা দেখব বাংলাদেশকে নিয়ে কারা কারা ষড়যন্ত্র করতেছে এবং বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতেছে। সেটা আমরা দেখে পরবর্তী বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। রাতের ঢাকা, গুলশান বা বনানীর কোনো এক বিলাসবহুল হাইরাইজ অ্যাপার্টমেন্ট। ঘরের ভেতর নরম আলো, ব্যাকগ্রাউন্ডে বাজছে হালকা জ্যাজ মিউজিক। সোফায় গায়ে এড়িয়ে বসে আছেন একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তার পরনে ইতালিয়ান ব্র্যান্ডের স্যুট, হাতে স্কচ হুইস্কির গ্লাস। তিনি এই রাষ্ট্রের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল পদের অধিকারী। হতে পারেন তিনি সচিবালয়ের কোনো দোর্দণ্ড প্রতাপশালী আমলা কিংবা রাষ্ট্রের কোনো সংবেদনশীল বাহিনীর শীর্ষ কর্মকর্তা, অথবা হয়তো নীতি নির্ধারণী ফোরামের একজন মাস্টার মাইন্ড, তার সামনে বসা একজন ভিনদেশি কূটনীতিক, নির্দিষ্ট করে বললে পার্শ্ববর্তী সেই শক্তিশালী দেশের ইন্টেলিজেন্স উইংয়ের একজন প্রতিনিধি। কর্মকর্তাটি হাসি মুখে একটি অত্যন্ত গোপনীয় ফাইলে সই করে কূটনীতিকের হাতে তুলে দিলেন। এই ফাইলটিতে যা লেখা আছে তা বাস্তবায়িত হলে বাংলাদেশের হাজার কোটি টাকার ক্ষতি হবে, দেশের সার্বভৌমত্ব মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। কিন্তু কর্মকর্তাটির সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি গ্লাসে চুমুক দিয়ে নিজের মাতৃভূমিকে নিয়ে তাচ্ছিল্য করে বললেন, আরে দাদা, এই দেশের মানুষদের নিয়ে কিচ্ছু হবে না, এরা সব অশিক্ষিত, ব্যাকওয়ার্ড। আপনারা যদি আমাদের গাইড না করেন, আপনারা যদি সাপোর্ট না দেন, তাহলে এই দেশটা তো একদিনেও চলবে না। উই নিড ইউর ব্লেসিংস। নিজের মাতৃভূমিকে, নিজের দেশের মানুষকে ভিনদেশি প্রভুদের সামনে এভাবে নির্লজ্জর মতো অপমান করতে তার গলার স্বর একবারও কাঁপল না।
এই হলো বর্তমান বাংলাদেশের সবচেয়ে রূঢ় এবং ভয়ঙ্কর ট্র্যাজেডি। যে দেশে ভারতের একজন রিকশা চালক নিজের রক্ত দিয়ে দেশের সম্মান কেনে, সেই দেশে আমাদের ট্যাক্সের টাকায় বসে থাকা, আমাদের আলো বাতাস খাওয়া একটা গোষ্ঠী নির্লজ্জের মতো ভিনদেশি প্রভুর জুতো পালিশ করে। ইতিহাসের পাতা উল্টোলে দেখা যায়, সিরাজউদ্দৌলার পতনের জন্য রবার্ট ক্লাইভ যতটা না দায়ী ছিলেন, তার চেয়ে 1000 গুণ বেশি দায়ী ছিলেন মীর জাফর, ইয়ার লতিফ আর ঘসেটি বেগমরা। ক্লাইভ তো তার নিজের দেশের স্বার্থ রক্ষা করতে এসেছিলেন। তিনি একজন ইংরেজ, ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার ঘটানোই তার কাজ। এতে ক্লাইভের কোনো দোষ ছিল না, কিন্তু মীর জাফররা তো এই মাটির সন্তান ছিলেন। আজকের বাংলাদেশেও সেই মীর জাফরের ডিএনএ বহন করা মানুষের অভাব নেই। খুঁজলে দেখবেন বাংলাদেশের ঘরে ঘরে এমন কিছু মানুষের জন্ম হয়েছে যারা শুধু সুযোগের অপেক্ষায় থাকে কখন ভারতের হয়ে ওকালতি করবে। এরা সোশ্যাল মিডিয়ায়, টিভির টক শোতে, পত্রিকার কলামে সারাদিন ভারতের গুণগানে পঞ্চমুখ থাকে। ভারত যখন সীমান্তে আমাদের মানুষকে পাখির মতো করে গুলি করে মারে, তখন এরা নিশ্চুপ থাকে। ভারত যখন পানি আটকে আমাদের ফসল মেরে ফেলে, তখন এরা আবহাওয়া পরিবর্তনের দোহাই দেয়। ভারত যখন আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ করে, এরা তখন সেটাকে বন্ধুত্বপূর্ণ পরামর্শ বলে চালিয়ে দেয়। এরা কারা? এরা কোনো সাধারণ মানুষ নয়, এরা সমাজের অত্যন্ত প্রভাবশালী অংশের প্রতিনিধিত্ব করে। এরা বসে আছে সচিবালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে, যেখান থেকে রাষ্ট্রের পলিসি তৈরি হয়। এরা বসে আছে রাষ্ট্রের সংবেদনশীল বাহিনীগুলোতে, যাদের হাতে দেশের নিরাপত্তার দায়িত্ব। এরা বসে আছে মিডিয়ার নিউজ রুমে, যেখান থেকে প্রতিদিন মানুষের মগজ ধুলাই করা হয়। এরা দেখতে আমাদের মতোই, এরা বাংলায় কথা বলে, ইলিশ মাছ দিয়ে ভাত খায়, পহেলা বৈশাখে পাঞ্জাবি পরে। কিন্তু এদের আসল আনুগত্য, এদের আসল কেবলা হলো নয়াদিল্লির সাউথ ব্লকে। এরা যখন রাতে ঘুমাতে যায়, এরা স্বপ্ন দেখে দিল্লির। এদের ছেলেমেয়েরা পড়াশোনা করে বিদেশে, এদের ব্যাংক অ্যাকাউন্ট সুইস বা সিঙ্গাপুরে। বাংলাদেশ এদের কাছে শুধু একটি চারণভূমি, যেখান থেকে টাকা লুটে নিয়ে এরা ভিনদেশি প্রভুদের মনোরঞ্জন করে। আমরা প্রায় একটা কথা শুনে থাকি, ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু। সাধারণ মানুষের ক্ষোভ থেকে এই কথাটা বলা হলেও ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যটি পুরোপুরি সত্য নয়। সত্য বলতে কি, বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু ভারত নয়। ভারত একটি বিশাল রাষ্ট্র, তাদের জনসংখ্যা 140 কোটির বেশি, তাদের একটি বিশাল অর্থনীতি আছে, একটি শক্তিশালী সেনাবাহিনী আছে। ভূরাজনীতির নিয়ম অনুযায়ী প্রতিটি শক্তিশালী রাষ্ট্র তার প্রতিবেশী দুর্বল রাষ্ট্রগুলোর উপর আধিপত্য বিস্তার করতে চাইবে। ভারত চাইছে বাংলাদেশকে তাদের একটি স্যাটেলাইট স্টেট বা আজ্ঞাবহ রাষ্ট্র হিসেবে ব্যবহার করতে, যাতে তারা আমাদের বাজার দখল করতে পারে, আমাদের ট্রানজিট ব্যবহার করে নিজেদের উত্তর পূর্ব রাজ্যগুলোতে পৌঁছতে পারে এবং আমাদের ভূখণ্ডকে তাদের নিরাপত্তার ঢাল হিসেবে ব্যবহার করতে পারে। ভারত যা করছে তা তারা তাদের নিজেদের দেশের স্বার্থেই করছে। একজন ভারতীয় নীতি নির্ধারকদের জায়গা থেকে চিন্তা করলে এটি কোনো অপরাধ নয়, এটা হলো রিয়েল পলিটিক বা বাস্তব রাজনীতি। তারা তাদের দেশের প্রতি সৎ। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমাদের ভেতরের লোকগুলোর। ভারত যখন আমাদের ঘরের দরজা ধাক্কা দেয়, তখন ভেতর থেকে যদি কেউ সেই দরজা খুলে না দেয়, তবে ভারতের সাধ্য নেই এই ঘরে ঢোকার। বাংলাদেশের আসল শত্রু, সবচেয়ে ভয়ঙ্কর এবং প্রাণঘাতী শত্রু হলো সেই সব ভারতীয় দালাল যারা ঘরের ভেতরে বসে দরজার সিটকিনিটা খুলে দেয়। শত্রুকে আমরা চিনতে পারি, শত্রুর ইউনিফর্ম আছে, শত্রুর একটি নির্দিষ্ট সীমানা আছে। আপনি জানেন যে বর্ডারের ওপরে দাঁড়িয়ে আছে সে আপনার শত্রু, আপনি তার দিকে বন্দুক তাক করে নিজেকে রক্ষা করতে পারেন। কিন্তু দর্শক, এই নরেন্দ্র মোদীর গোপন এজেন্ট দীনেশ ত্রিবেদী বাংলাদেশে প্রবেশ করার সাথে সাথে বিতর্কিত কথা বলে সারা দেশে আলোচনা, এক সমালোচনার ঝড় উঠে গেছে। কারণ দীনেশ ত্রিবেদী এটা বলেছে, আমি তো বাংলাদেশে আসি নাই, আমি এখনও ভারতেই আছি। কারণ একই আকাশ একই বাতাস, সেটা তো পুরো বিশ্বের সব জায়গাতে আছে, এটা তো নতুন কিছু নয়। এবং বাংলাদেশে আসার সাথে সাথেই কিন্তু বাংলাদেশকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে দীনেশ ত্রিবেদী। এবং দীনেশ ত্রিবেদী এটাও কিন্তু বলেছে বাংলাদেশ এবং ভারতকে এক করবে এবং বাংলাদেশকেও ভারত বানাবে এবং বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিবে। এবং এই বিষয়গুলো নিয়ে সারা দেশে কিন্তু আলোচনা, এক সমালোচনার ঝড় উঠে গেছে। এবং এই দেশের মানুষের চাওয়া, যারা বাংলাদেশে বসে ভারতের হয়ে কাজ করতেছে এবং বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করতেছে এবং বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে, তাদেরকে দ্রুত ধরে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এটাই কিন্তু এই দেশের মানুষের চাওয়া। কারণ এই দেশ স্বাধীন করেছে হাজার হাজার মানুষের শহীদ হয়ে যাবার পরে। তাহলে কিভাবে এই দেশকে বিক্রি করবে আরেকটি দেশের কাছে?
এবং নরেন্দ্র মোদী ভারতে বসে একের পর এক ভারতের নেতাকর্মী এবং নরেন্দ্র মোদীর সহকর্মীদেরকে বাংলাদেশে পাঠাচ্ছে এবং বাংলাদেশকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে এবং তাদেরই দখলে আনার চেষ্টা করতেছে নরেন্দ্র মোদী এবং সেটা কিন্তু কিছুতেই হবে না, এই দেশের মানুষ হতে দিবে না। এবং শেখ হাসিনা কিন্তু একই ভুল করেছে, ভারতের কাছে দেশটাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছে এবং ভারতের হয়ে কাজ করেছে শেখ হাসিনা, এবং এটাই কিন্তু তার সবচেয়ে বড় ভুল ছিল এবং তার কারণে কিন্তু তাকে পদত্যাগ করে এই দেশ থেকে পালিয়ে চলে যাওয়ার জন্য বাধ্য করেছে এই দেশের জনগণ। এবং সত্যি যদি এবারও দেশটাকে কেউ বিক্রি করে দেওয়ার চেষ্টা করে এবং এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করে এবং দেশকে অন্য একটি রাষ্ট্রে বিক্রি করে দেওয়ার চেষ্টা করে, তাকে কিছুতেই ছাড়বে না এই দেশের জনগণ। তো দর্শক, আজকে এ পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।